স্বাগতম অ্যালিস ইন দ্য বর্ডারল্যান্ড সিরিজের সিজন 2-তে। সিজন 1 আমি সম্পূর্ণ পার্ট 1 ভিডিওতে এক্সপ্লেন করে দিয়েছি। সো যারা আগের সিজন 1 দেখোনি তারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নাও, না হলে সিজন 2-র কিছুই বুঝবে না। তো আর দেরি না করে বাকি সিজন শুরু করা যাক। অন্যদিকে চিসিয়া এবার খেলতে যাচ্ছে কিং অফ ডায়মন্ডের সাথে, যেটার স্থান হচ্ছে কোর্ট। এই খেলায় মোট 4 প্রতিযোগী থাকে। তারা হলেন এক ম্যাথমেটিশিয়ান, একজন হলো শেয়ার মার্কেট ডিল করা ধনী ব্যবসায়ী, আরেকজন হলো ফ্যাশন ইনফ্লুয়েন্সার, আরেকজন হলো চিসিয়া, এবং সর্বশেষ কিং অফ ডায়মন্ডস, যার নাম ছিল কেচি, যে আগে বিচের একজন এক্সিকিউটিভ মেম্বার ছিল। তারপর খেলাটার নিয়ম বোঝানো হয়। সময়সীমা ছিল না, খেলা ছিল ট্যাবলেটের উপর থেকে 0 থেকে 100-র মধ্যে একটি নম্বর বেছে নিতে হবে। যারা নম্বর বেছে নিবে তাদের গড় বের করা হবে। তারপর সেই গড়কে 0.8 দিয়ে গুণ করা হবে। ফাইনাল নম্বর যেটা আসবে আর বাকিদের বেছে নেওয়া নম্বরের মধ্যে যে নম্বর গড় থেকে সবচেয়ে দূরে থাকবে তাদের 1 পয়েন্ট কাটা যাবে। যদি স্কোর -10-এ পৌঁছে যায় তবে উপরে থাকা সেল, যেটা তারাজুর মতো, সেটা থেকে সালফিউরিক অ্যাসিড বের হয়ে আসবে। মানে তারাজুর ভিতরে সমস্ত অ্যাসিড ওই ব্যক্তির উপর পড়ে যাবে। সবার উপর একটা করে তারাজু আছে। এরপর শুরু হয় এই অসাধারণ খেলা। প্রথমে সবাই এক অপরকে বিশ্লেষণ করা শুরু করে। কেউ ভাবছে আমি যদি 36 বেছে নিই তো অন্যজন হয়তো 55 বেছে নিবে। কেউ ভাবছে আমি যদি 0 নিই আর কেউ 100 বেছে নিবে। এদিকে ম্যাথমেটিশিয়ান বেশি চিন্তা করছে, আর শেয়ার মার্কেটের লোকটাও নিজের মাথা খাচ্ছে। ভেবেই চলছে শেষ পর্যন্ত তারা কি নির্বাচন করবে। সবাই নিজ নিজ নম্বর বেছে নেয়। নম্বরগুলো হলো 15, 21, 14, 16 আর 17। এই সংখ্যাগুলোর গড় হয় 16.6। এটি 0.8 দিয়ে গুণ করলে পাওয়া যায় 13.2। 13.2 এর সবচেয়ে কাছাকাছি নম্বর হলো 14, যেটা ছিল কিং অফ ডায়মন্ডস, অর্থাৎ কেচি জিতে যায়। আর যার নম্বর গড় থেকে সবচেয়ে দূরে ছিল, অর্থাৎ ফ্যাশন ইনফ্লুয়েন্সার, তার পয়েন্ট কাটা পড়ে। এভাবে অনেক রাউন্ড চলে, কেউ জিতে কেউ হারে। এদিকে আমরা কেচির অতীত দেখতে পাই, যেখানে সে একজন আইনজীবী ছিল। এই মুহূর্তে তাকে শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী হায়ার করেছিল, যার প্রোডাক্টের খারাপ অবস্থার কারণে অনেক মানুষের মৃত্যু ঘটে। আর এই অবিচারের মামলায় সে বাঁচতে চেয়েছিল। কেচি বলে, স্যার আপনার প্রোডাক্টে নিশ্চয়ই কোনো ত্রুটি ছিল, যার কারণে দরিদ্র মানুষের জীবনহানি ঘটেছে। তখন ব্যবসায়ী বলে, দেখুন, ব্যবসা করার সময় ছোটোখাটো সমস্যা আসবেই। 4-5 জনের মৃত্যুর বিনিময়ে হাজার হাজার কোটি টাকার সাম্রাজ্য তো নষ্ট করে দেওয়া যায় না। আদালত একটা ভুল রিপোর্ট দিয়ে দেন, যেখানে বলা হবে ওই মানুষগুলো অনেকদিন ধরে অসুস্থ ছিল। বর্তমান আরেকটি রাউন্ড শুরু হয়। এবার তাদের নম্বর ছিল 0, 1, 00 এবং 100। গড় হলো 20.2। এটি 0.8 দিয়ে গুণ করলে হয় 16.16। বেশ কয়েকটি রাউন্ডের পর সবাই নম্বর কমাচ্ছিল। অনেকে মাইনাস স্কোর নিয়ে খেলছিল। খেলার নিয়ম অনুযায়ী যিনি -10-এ পৌঁছাবেন তাকে সালফিউরিক অ্যাসিডে গোসল করানো হবে। এই গেমে সবার আগে মৃত্যুবরণ করে শেয়ার মার্কেটের ব্যবসায়ী, তারপর ম্যাথমেটিশিয়ান। এখন খেলায় বেঁচে আছে শুধু 3 জন, ফ্যাশন ইনফ্লুয়েন্সার, কিং অফ ডায়মন্ডস এবং চিসিয়া। 3 জনকে নিজেদের বুদ্ধি দিয়ে খেলতে হবে। যদি কেউ বড় নম্বর বেছে নেয় আর সে নম্বর গড় থেকে অনেক দূরে চলে যায় তাহলে তার মৃত্যু নিশ্চিত। তাই এবার সবাই চেষ্টা করছে যতটা সম্ভব ছোট নম্বর বেছে নিতে। এই মুহূর্তে 3 জনই এক অপরের মস্তিষ্ক পড়ার চেষ্টা করছে যে কে কি নির্বাচন করতে পারে। এখানে চিসিয়া নিজের অভিজ্ঞতা ব্যবহার করে হিসাব করতে শুরু করে। সে ভাবে, সাধারণত যখন 1 থেকে 100 পর্যন্ত নম্বর বেছে নেওয়ার সুযোগ থাকে তখন মানুষ বেশিরভাগ 50-এর উপরে ভাবতে থাকে। আর স্পষ্ট বা অবভিয়াস নম্বর যেমন 50, 60, 70 ইত্যাদি, এগুলো সবাই এড়িয়ে চলে। আমাদের দৈনন্দিন জীবনে আমরা 3, 5, 8 এর মতো নম্বরকে অবহেলা করি। তাই যদি গড়ের হিসাব করা হয় তাহলে 62, 72, 74 বা 69-এর মতো নম্বর গড়ের দিকে থাকতে পারে। তবে 70-এর উপর কিছু নেওয়া মানেই ঝুঁকি। তাই চিসিয়া ভেবে নেই ও নিশ্চয়ই 62 বেছে নিয়েছে। অবশেষে দেখা যায় ঠিক তাই, সে 62 বেছে নিয়েছে। গড় বের হয় 22.93, আর এই গড়ের সবচেয়ে কাছাকাছি ছিল চিসিয়ার নম্বর। এভাবে চিসিয়া খেলায় জিতে যায়। আর যেহেতু ফ্যাশন ইনফ্লুয়েন্সার -10 পয়েন্টে পৌঁছে গিয়েছে, যার ফলে তার উপর সালফিউরিক অ্যাসিড পড়ে যায় আর তার ভয়াবহ মৃত্যু হয়। এখন খেলা রয়ে গেছে কেবল 2 জন, এবং এই মুহূর্ত থেকেই গেমের নিয়ম বদলে যায়। নতুন নিয়ম, যদি একজন 0 নেয় আর অন্যজন 100 নেয় তাহলে 100 নেওয়া ব্যক্তি জিতে যাবে আর 0 নেওয়া ব্যক্তির পয়েন্ট মাইনাস হবে। চিসিয়ার অতীত দেখা যায়, যেখানে সে ছিল একজন ডাক্তার। এই সময় একটা ছোট বাচ্চার চিকিৎসা চলছিল, কিন্তু টাকার অভাবে তার চিকিৎসা আটকে যায়। তার মা অসহায়ের মতো দাঁড়িয়েছিল। চিসিয়া বলে, আমি হাসপাতালের ফান্ড থেকে কিছু টাকা বের করার চেষ্টা করি, তাহলে হয়তো চিকিৎসা দ্রুত করা যাবে। কিন্তু ঠিক তখনই তার সিনিয়র আসে আর বলে যে এই শিশুর আগে আমাদের নেতার নাতির চিকিৎসা করতে হবে। তারা হাসপাতালের জন্য মোটা অঙ্কের অনুদান দেয়। আর যেহেতু এই দুজনের একই অর্গান লাগবে, তাই আমি চাই তুমি আগে নেতার নাতিকে বাঁচাও। কিন্তু চিসিয়া বলে, আগে তো সেই বাচ্চাটা লাইনে ছিল, জীবন বাঁচানোই আসল, তার সময় কম, এখনই চিকিৎসা দরকার।
নেতার নাতির হাতে এখনো সময় আছে, এই সময়ের মধ্যে আমরা অন্য কোনো অর্গান জোগাড় করে নিতে পারবো। তখন সিনিয়র বলে, হাসপাতাল আবেগ দিয়ে না, পয়সা দিয়ে চলে। অবশেষে ইচ্ছা না থাকা সত্ত্বেও চিসিয়া সেই বিশেষ অর্গান নেতার নাতিকে দিয়ে দেয়, আর দরিদ্র বাচ্চাটি মারা যায় চিকিৎসা ছাড়াই। বর্তমান সময়ে চিসিয়া বলে, আমি জানি আপনি এখানে আসার আগে একজন আইনজীবী ছিলেন, তাই কিং অফ ডায়মন্ডস হওয়ার পর আপনি নিজেই এই নম্বর গেম নির্বাচন করেছেন। এতে কেচি উত্তর দেয়, একটা কথা বলো, যদি তোমার কাছে 10,000টা ভ্যাকসিন থাকে তাহলে তুমি কি করবে? সে প্রশ্ন করে, ধরো পুরো শহর একটা ভয়ঙ্কর রোগে আক্রান্ত, আর তোমার কাছে আছে মাত্র 10টা ভ্যাকসিন, তুমি কাদের মাঝে সেটা বিতরণ করবে? চিসিয়া বলে, আমি সেই ভ্যাকসিনগুলো তাদের মাঝেই দিব যারা গরিব, অসহায় এবং যাদের বাঁচার সুযোগ কম। কারণ ধনী লোকদের জন্য তো সরকার আবার নতুন ভ্যাকসিন তৈরি করবে, কিন্তু এই গরিবদের যদি এই মুহূর্তে ভ্যাকসিন না মিলে তাহলে তারা বাঁচতে পারবে না। এ কথা শুনে কেচি ফিরে যায় নিজের অতীতে। এটা সেই দিন ছিল যেদিন মোমোকা, যিনি এই গেমের ডিলার ছিলেন, তাদের মধ্যে একটা গভীর কথোপকথন হয়। মোমোকা বলে, আমাদের গেমের কারণে অনেক মানুষ মরছে, আমি এটা সহ্য করতে পারছি না, আজই আমি নিজেকে শেষ করে ফেলবো। তুমি বলো, যদি মানুষের প্রাণ বাঁচানোর সুযোগ তোমার হাতে থাকতো তাহলে তুমি কি সেটা করতে? এই কথাগুলো কেচিকে ভিতর থেকে কাঁপিয়ে দেয়, তার বিবেক জেগে ওঠে। তাই এবার সে সিদ্ধান্ত নেয় সেই গেমে জিতবে না, কারণ যদি সে জিতে যায় তাহলে এই খেলা চলতেই থাকবে, আর নতুন নতুন প্রতিযোগী আসবে আর মরবে, আর কেউ এই মৃত্যুর চক্র থেকে বের হতে পারবে না। তাই সে ইচ্ছে করে 0 নম্বর বেছে নেয়। অন্যদিকে চিসিয়া নেয় 100। এভাবে ধাপে ধাপে কেচির -10 পয়েন্ট পৌঁছে যায়, আর নিয়ম অনুযায়ী তার উপর ফেলে দেওয়া হয় সালফিউরিক অ্যাসিড, যার ফলে তার মৃত্যু হয়। আর চিসিয়া এই গেমে জিতে যায়। তবে এবার তার মনে কোনো আনন্দ ছিল না, তার চোখ খুলে গেছে, জীবনের গুরুত্ব এখন সে পুরোপুরি বুঝতে পেরেছে। অন্যদিকে আগুনি, যার অবস্থা ভীষণ খারাপ, এদিকে আকানে ভাবে আগুনি হয়তো আগের রাতের আক্রমণের কারণে মারা গেছে, যার কারণে তার ভেতরে ভয়ঙ্কর রাগ জন্ম নেয়। এবার সে প্রস্তুত স্পেডস কিংকে শেষ করার জন্য। তারপর একে একে আমাদের সামনে আসে অন্যান্য বেঁচে থাকা খেলোয়াড়রা, কুইনা, আরিসু, উসাগি এবং শেষের দিকে নায়োমি। সবাই একসাথে এখন সিদ্ধান্ত নিয়েছে তারা এই গেম শেষ করেই ছাড়বে, আর তারপর নিজেদের আসল দুনিয়ায় ফিরবে। ওদিকে নিরাগি, যে এখন একা ঘুরে বেড়াচ্ছে এই পরিত্যক্ত শহরের মাঝখানে, সেই জন্য বারবার মৃত্যুর দ্বারপ্রান্তে গিয়েও মারা যাচ্ছে না। হঠাৎ করেই রাস্তায় সে দেখতে পায় একজন অচেনা লোককে, যার গলা কাটা, হাতে বন্দুক, আর সে নিরাগের কাছে কাঁদতে কাঁদতে অনুরোধ করে, প্লিজ আমাকে মেরে ফেলো, আমি মুক্তি চাই। নিরাগি ধীরে ধীরে তার কাছে গিয়ে তার মুখে বন্দুক সেট করে, কিন্তু গুলি চালায় না, বরং ঠান্ডা মাথায় বলে, তুই এত সহজে মরবি? যখন আমরা এখানে প্রতিদিন একটু একটু করে মরছি, তুই এত সহজে মরার সাহস কী করে পাস? এই কথা বলে সে লোকটিকে তিলে তিলে কষ্ট পেতে ছেড়ে দেয়, আর সেখান থেকে চলে যায়। এখন কুইন অফ ডায়মন্ডস, জ্যাক অফ ডায়মন্ডস, কুইন অফ ক্লাবস, এই গেমগুলোতে দেখা যায় নায়োমি ও কুইনাকে, তারা আবার একত্রিত হয়েছে। যেহেতু তাদের ভিসা এক্সটেন্ড করতে হবে, তাই তারা গেম খেলছে। এই কারণে তারা সবাই মিলে ঠিক করে তারা একসাথে খেলবে এবং একসাথেই জিতবে। প্রতিটি ফেস কার্ড গেম শেষ হলে যেমনটা হয়, একটা বিশাল বেলুন যেটা আকাশে বিস্ফোরিত হয়। এখন বাকি আছে মাত্র 2টি খেলা। এবার আমরা দেখি আরিসুকে, সে ঘুরতে ঘুরতে শহরের একদম মাঝখানে এসে দাঁড়ায়, আর তার মনে পড়ে যে একই জায়গায় একদিন সে তার বন্ধুদের সাথে দাঁড়িয়েছিল। এখন শহরটা একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সে একটা বন্দুকে কয়েকটা গুলি পেয়ে যায়। ঠিক তখনই দূরে দেখতে পাই চিসিয়াকে। আরিসু বলে, তুমি এখনো বেঁচে আছো, আমি জানতাম তুমি সহজে মরবে না। চিসিয়া হেসে বলে, আমিও জানতাম তুমি শেষ পর্যন্ত টিকে থাকবে। তাদের কথাবার্তা চলছিল, ঠিক তখনই সেখানে নিরাগি এসে পৌঁছায়। এবার যদি কথা বলি নিরাগিকে নিয়ে, তার দেহে ইতিমধ্যেই লাস্ট স্টেজ ক্যান্সার আছে। সে জানে মরতে তো হবেই, তাই তার ভেতরে সব আশা শেষ হয়ে গেছে। সে চায় যে কেউ তার সামনে আসবে সে তাকে মেরে ফেলবে। তার ভাবনা, যদি আমি মরি তাহলে সবাইকে নিয়ে মরবো। বাকি রইল চিসিয়া, সে এখন হয়ে গেছে একদম নিউট্রাল, না বাঁচার খুব ইচ্ছা আছে না মরার ভয়। ঠিক তখন নিরাগি নিজের হাতে থাকা বন্দুক থেকে গুলি ছোড়ে, যেটা গিয়ে লাগে চিসিয়ার গায়ে। এদিকে আরিসু নিজের জীবন বাঁচাতে তাড়াতাড়ি একটা গাড়ির আড়ালে লুকিয়ে পড়ে। দূর থেকে সে নিরাগিকে বোঝানোর চেষ্টা করে, তুই এমনিতেও মরবি, ভিসা শেষ হলেই তোকে লেজার মারবে। তবে এখন যদি তুই এই গেম বন্ধ হতে না দিস তাহলে যারা বাঁচতে চায় তাদেরও সুযোগ থাকবে না। আরেকদিকে গোলাগুলির আওয়াজে উসাগি এসে পড়ে চিসিয়ার পাশে। সে কাপা গলায় বলে, তুমি মরতে পারো না, আমরা তোমাকে বাঁচাবো, কিন্তু আমাদের শেষ গেম পর্যন্ত যেতে হবে। এ কথাবার্তা চলাকালীন সময়ই আকাশে ভেসে আসে আরেকটা বিশাল বেলুন। এটা ছিল স্পেডস কিং। এই বেলুন যেখানে যায় কিং সেখানে পৌঁছে যায়, আর এর সাথে গোলাগুলি শুরু হয়। খেলায় যতজন লোক ছিল, যতজনে জিতেছিল, তারা গোলাগুলির আওয়াজ শুনে এদিক ওদিক দৌড়াতে শুরু করে। কিন্তু কিংয়ের থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছিল না। এই বাদশার কাছে ছিল অ্যান্টি ট্যাঙ্ক গুলি, স্নাইপার, অ্যাসল্ট রাইফেল, শটগান, গ্রেনেড ইত্যাদি সব কিছু। সে সামনে যাকে পাচ্ছে তাকে গুলি করে দিচ্ছে। এরপর তার মুখ রিভিল হয়। সে একজন প্রাক্তন সেনা এবং স্পেশালি ট্রেন্ড কিলার।
একসময় সেও একজন প্রতিযোগী ছিল, কিন্তু এখন তাকে বানানো হয়েছে স্পেস কিং। তাছাড়া তার গুলি শেষ হলেই বেলুন থেকে তাকে নতুন গুলি সরবরাহ করা হচ্ছিল। এই ভয়াবহ পরিস্থিতিতে সবাই মিলে একটা প্ল্যান বানায়। আগুনি বলে, আমি ওকে ডাইভার্ট করব, তোমরা একটা সরু গলির মধ্যে আমার জন্য অপেক্ষা করো। আর আরিসু মনে করিয়ে দেয়, চিসিয়া আগে এখানে একটা জায়গা দেখিয়েছিল, সেই জায়গাটা কাজে লাগাতে হবে। তারা একটা বোমা তো বানিয়েছিল, কিন্তু তার ধ্বংস ক্ষমতা খুব একটা বেশি ছিল না। তারা পরিকল্পনা করে যে যদি গ্যাস দিয়ে চারপাশ ভরিয়ে দেওয়া যায় বা এমন জায়গায় ব্লাস্ট করা যায় যেখানে গ্যাস জমে আছে, তাহলে বিস্ফোরণ অনেক বড় হবে। যেহেতু স্পেস কিং বুলেট প্রুফ জ্যাকেট পরেছিল, সেজন্য কোনো গুলি তাকে কিছু করতে পারছিল না। আর ক্লোজ কম্ব্যাটে সে ছিল একেবারে ভয়ঙ্কর, যেই তার কাছে যেত সে হেরে যেত। এখন সময় আসে পরিকল্পনা বাস্তবায়নের। সবাই তাদের অবস্থানে চলে যায়। এদিকে আগুনে এগিয়ে আসে তার মনোযোগ সরানোর জন্য। কিং চাই একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী, আর তার নজর আগে থেকেই আগুনের উপর ছিল, তাই সে 1 ভার্সেস 1 ফাইট করতে এগিয়ে আসে। পরিকল্পনা অনুযায়ী তার একটা সরু গলির মধ্যে ঢুকে পড়ে, যেখানে বাকি সবাই মিলে তাকে ঘিরে ফেলে। কিন্তু স্পেস কিং ছিল একাই 100, অ্যাথলেটিক, শক্তিশালী এবং ভয়ানক ট্রেন্ড। সে যার কাছে যেত চাকু দিয়ে ছুরি আঘাত করত, ঘুষি মারত, গুলি চালাতো। এক এক করে সে সবাইকে মারতে থাকে। আর এমন করতে করতে কুইন আহত হয়, নায়োমি মার খায়, উসাগির পায়েও ছুরি লাগে। সে সবার অবস্থা একদম খারাপ করে দেয়। এদিকে আরিসু এক ছোট শপিং মার্টে ঢুকে সেখানে যত পারফিউম ছিল সবগুলো খুলে ঘরে গ্যাস ভরে দেয়। তারপর সে নিজের দিকে স্পেস কিংকে আকর্ষণ করে। এবার আমি তো একাই আছি। কিং তখন এদিক ওদিক চিন্তা না করি তার দিকে ছুটে আসে, কিন্তু সে জানতো না এই হলরুমে পুরো গ্যাস ভর্তি। যখনই সে আরিসুকে গুলি চালাতে যায়, আগুনি সেখানে পৌঁছে যায়। ঠিক তখনই তারা দুজনে একসাথে জানালা দিয়ে ঝাঁপ দিয়ে বোমা ছুড়ে দেয়। আর আগুনি একটা গুলি চালাতেই ধ্বংসলীলা। সেখানে এক বিশাল বিস্ফোরণ হয়, যেখানে কিংয়ের শরীর তো এক প্রকার ছিন্ন ভিন্ন হয়ে যায়, কিন্তু আরিসুর আগুনির অবস্থাও খুব খারাপ হয়ে যায়। আগুনি বলে, আমার এখনো বিশ্বাস সে বেঁচে আছে, তুমি বাকি সবাইকে দেখো, আমি ওর কাছে যাচ্ছি ওর কাজ শেষ করতে। এরপর আগুনি তার সামনে দাঁড়ায় আর বলে, তুই বহু লোককে হত্যা করেছিস, আজ তোকে মারতে কোনো দ্বিধা হবে না। কিন্তু তখন কিং নিজে থেকেই বন্দুক এগিয়ে দেয় আগুনের হাতে। ঠিক তখনই তার অতীত দেখা যায়। সে ছিল এক সেনা, যেখানে তার পুরো ইউনিট আহত হয়েছিল। এক বন্ধু তাকে বলে, আমি আর চলতে পারবো না, তোমার বোঝা হয়ে যাবে, শুধু আমাকে গুলি করো। প্রথমে সে রাজি হয় না, কিন্তু মিশন শেষ করার জন্য বাধ্য হয় এবং নিজের বন্ধুকে গুলি করে দেয়। একই জিনিস এবার আগুনি করে, সে বন্দুক চালায় আর স্পেস কিংয়ের খেলা শেষ করে দেয়। কিংকে মারার পর আগুনি যখন নিজেকে শেষ করতে যাচ্ছিল, ঠিক তখনই হ্যাটার তার সামনে এসে দাঁড়ায়, অর্থাৎ হ্যালুসিনেশন। সে বলে, এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিচ্ছিস? এখনও তো আরেকটা গেম বাকি আছে, কুইন অফ হার্টস। তুই কি নিজের বাড়ি যেতে চাস না? যাই হোক, তাদের জন্য আর মাত্র একটি খেলা বাকি, সেটা হচ্ছে কুইন অফ হার্টস। যারা এখনো খেলতে সক্ষম তাদের ডাকা হয় এই শহরের সবচেয়ে উঁচু বিল্ডিংয়ে। সেখানে এক বিশাল বেলুন দেখা যায়, যার উপরে উঠছে কুইন অফ হার্টসের পতাকা। এখন পর্যন্ত যারা জীবিত ছিল তাদের মধ্যে খেলার জন্য দুজনই বেঁচে ছিল, আরিসু আর উসাগি। তারা দেরি না করে সোজা উঠে যায়। বিল্ডিংয়ের সবচেয়ে উপরের ফ্লোরে পৌঁছে তারা দেখে এখানে একটা সুন্দর উৎসবের মতো পরিবেশ। আর তখনই সামনে আসে সেই রহস্যময় নারী। তাদের সামনে দাঁড়িয়ে এই 52 কার্ডের শেষ খেলোয়াড় কুইন অফ হার্টস তাদের গেমের নিয়ম বলে, তা হচ্ছে কোনো টাইম লিমিট নেই, শুধু 3 রাউন্ড পর্যন্ত খেলতে হবে। তুমি জিতো বা হারো, 3 রাউন্ড খেললেই তুমি জিতে যাবে, কিন্তু মাঝপথে যদি খেলা ছাড়ো তাহলে তুমি হেরে যাবে। এখন এই বল খেলার রুলস বা ডিটেলস খুব একটা বলা হয়নি, শুধু জানানো হয় এটি ইংল্যান্ডে খেলা হয় এবং জাপানে জনপ্রিয় নয়। এদিকে উসাগে ছিল গুরুতর আহত, তার পায়ে গুলি লেগেছিল, অনেক রক্ত ঝরছিল। আর বেগম ছিল একেবারে ধীরে গতিতে খেলতে ইচ্ছুক। আরিসু বলে, চটপট খেলো, আমাকে আর উসাগিকে আমাদের জগতে ফিরে যেতে হবে। কিন্তু বেগম বলে, না না, আমাকে সসময় নিয়ে খেলতে দাও, চলো আগে 1 কাপ চা খাই, তারপর আরামে খেলতে যাব। তাই তারা বাধ্য হয়ে চা খেতে বসে। তখনও মাত্র 2 রাউন্ড শেষ হয়েছিল, শেষ রাউন্ড বাকি ছিল, যেটার উপর নির্ভর করছিল এই পুরো পৃথিবীর ভবিষ্যৎ। চা খেতে খেতে তাদের মনে অনেক প্রশ্ন ঘুরপাক খায়। আর তখনই আরিসু বেগমকে জিজ্ঞেস করে, তুমি তো নিজেও একসময় প্লেয়ার ছিলে, তাই না? তোমাকে যেহেতু ফেস কার্ড দেওয়া হয়েছে, তাহলে তুমি তো জানো সব শেষে আসলে কি হবে। এই খেলাটা জিতে গেলে আমরা কি আমাদের আসল দুনিয়ায় ফিরে যেতে পারবো? আর এখান থেকেই শুরু হয় একটা মস্তিষ্কের খেলা, মানে মাইন্ড গেম, যেখানে বেগম বলে, তোমাকে যে সত্যিটা বলবো তুমি হয়তো সেটা মেনে নিতে পারবে না। বেগম বিভিন্ন অল্টারনেট থিওরি বলতে শুরু করে তাদের সময় নষ্ট করার জন্য, যেটা সংক্ষেপে বলতে গেলে সে বলে, ভাবো তো যদি আমরা আমাদের আসল দুনিয়া থেকে 1000 বছর এগিয়ে থাকি, যেখানে সবকিছু চালাই এআই, এই পৃথিবী হয়তো এলিয়েনরা চালায়, বা এটা কোনো ধনী লোকদের উচ্চবিত্ত গেম প্ল্যান, আর আমরা হয়তো তাদের হাতের খেলনা। আরিসু বিশ্বাস করতে পারছিল না এই কুইন যা বলছে তা সত্যি কিনা। এখানে আবার একটা নতুন দুনিয়া দেখানো হয়, যেখানে দেখা যায় যখন আতশবাজি হচ্ছিল তখন আরিসুর বন্ধুরা একটা গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মারা গিয়েছিল। আরিসুর গায়েও সে গাড়ি উঠে গিয়েছিল,
কিন্তু ডাক্তার অলৌকিকভাবে তার প্রাণ বাঁচায়। এরপর তার কাছে একজন সাইকিয়াট্রিস্ট এসে বলে, তুমি এখন অচেতন অবস্থায় আছো, তোমার মস্তিষ্ক কল্পনার দুনিয়া বাস করছে, আমি তোমার মনকে জাগিয়ে তোলার চেষ্টা করছি, আর এখন অবধি তুমি যত সময় পার করেছো সেই সব কিছু ছিল তোমার ব্রেনের এক অবাস্তব চিন্তা। আরিসু হতবাক হয়ে বলে, এসব যদি শুধু অবাস্তব হয়, আমি এবং আমার বন্ধুরা তো রক্তাক্ত ছিলাম, তাহলে যে রক্ত বের হচ্ছিল সেটা কিভাবে সম্ভব? এই সময় উসাগি সেখানে হাজির হয়, তার শরীর থেকে রক্ত ঝরছিল। আরিসু জোর দিয়ে বলে, যদি এটা কল্পনা হতো তাহলে রক্ত সত্যি বের হতো না। তারা তখন দেয়ালে সেই পেন্টিংটাও দেখতে পায়, যেটা ঠিক সেই গেমের স্থানটার মতো লাগছে। সাইকিয়াট্রিস্ট আবার বলে, তুমি যেমন আমার রোগী, উসাগিও আমার রোগী, দুজনে এক সড়ক দুর্ঘটনায় স্মৃতি হারিয়েছ। আমি চেষ্টা করছি তোমাদের মেমোরি ফিরিয়ে দিতে। এইভাবে সকল ধরনের চেষ্টার প্রয়োগ করে সাইকিয়াট্রিস্ট আরিসুকে মানিয়ে নেয় দ্বিতীয় রাউন্ডে খেলা ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু উসাগি বুঝতে পারে এটা একটা ইলিউশন, মানে মায়া, একটা নতুন মাইন্ড গেম যেটা তাদের মানসিকভাবে দুর্বল করতে চাইছে। তখন উসাগি বলে, তুমি আমার সবসময় বলেছিলে ভালোবাসা মানে কি। আমি বলেছি তুমি আমার জীবনের সবচেয়ে স্পেশাল মানুষ। আমার কথা মনে রেখে খেলা থেকে বের হইও না, এইসব একটা ছলনা। এই সময় আরিসুর মনে একে একে সব স্মৃতি ফিরে আসে, যে সে কোথায় কোথায় গেম খেলেছে, কখনো অফশোরে, কখনো টানেলে, আর কখনো রাস্তায়। এইসব দৃশ্য তাকে মনে করিয়ে দেয় যেসব কল্পনা না, সবই বাস্তব। আর সেই মুহূর্তে আরিসুকে বিশ্বাস করানোর জন্য উসাগি নিজের হাত কেটে ফেলে, রক্ত ছুটে বের হতে থাকে। এখন সে প্রায় মৃত্যুর মুখে। আর আরিসুকে বলে, তুমি খেলা ছেড়ো না, তৃতীয় রাউন্ড শেষ করো, ওরা আমাদের ধোকা দিচ্ছে। তখন গিয়ে আরিসু নিজের কল্পনা দুনিয়া থেকে বের হয়ে আবার নিজের মধ্যে ফিরে আসে, আর শুরু হয় চূড়ান্ত ফিনিশিং পর্বের প্রস্তুতি। আরিসু সাইকিয়াট্রিস্টকে বলে, আমি এই খেলা শেষ করব, আমি ছেড়ে যাব না। এরপর আবার এই গেম শুরু হয়। এবার চলছে গেমের তৃতীয় রাউন্ড। যেহেতু খেলতে খেলতে রাত হয়ে যায়, তাই এই তৃতীয় রাউন্ড জিতে গেল কুইন অফ হার্টস। তবে খেলার নিয়ম ছিল, এই খেলা জেতা বা হারার কারণে কাউকে চাপ দেওয়া যাবে না, শুধু 3 রাউন্ড সম্পূর্ণ খেলতে হবে। আর যেমন তারা সবাই 3 রাউন্ড খেলেই ফেলেছে, তাই তারা হলেন এই গেমের বিজয়ী। অন্যদিকে যেহেতু ফেস কার্ডের যেসব চ্যালেঞ্জার্স, যেমন কিং অফ ক্লাবস, কুইন অফ ক্লাবস, কিং অফ স্পেডস, কিং অফ হার্টস, যদি তারা তাদের কাজ শেষ করতে না পারতো তাহলে তাদেরকে মেরে ফেলা হতো। তাই এবার কুইন অফ হার্টসকেও মেরে ফেলা হয় লেজার দ্বারা। এরপর একটা চূড়ান্ত ঘোষণা করা হয় ভীষণ আতশবাজির মধ্যে দিয়ে। ঘোষণা করা হয়, তোমাদের সামনে এখন 2টো পথ খুলে যাবে। 1, আপনারা চাইলে আজীবনের জন্য এখানের নাগরিক হয়ে যেতে পারবেন। 2, এমন এক জগতে চলে যেতে পারবেন যেখানে আপনাদের পুরনো কিছুই মনে থাকবে না, আপনাদের জীবন আগে যেমন ছিল তেমনই থাকবে। তবে এখানে আপনার চারপাশে কে ছিল বা কে ছিল না তা কোনো কিছুই মনে থাকবে না। আর এই ঘোষণা শুধু এই দুজনের জন্য নয়, বরং এখানে যারা বেঁচে আছে, অর্থাৎ যাদের ভিসার মেয়াদ শেষ হয়নি, তাদের সবার জন্যই। এবার এখানে আরিসু তার পুরনো বন্ধু কারুবে আর ছোটার কথা মনে পড়ে। সে ভাবতে থাকে, ইস, যদি আমার বন্ধুরা এখন পাশে থাকতো, আমাদের জীবন এখন অন্যরকম হতো। এভাবে সব বন্ধুদের স্মরণ করে সে সিদ্ধান্ত নেই, আমি আমার আসল দুনিয়ায় ফিরে যেতে চাই। সাথে উসাগিও আরিসুর মতোই তার দুনিয়ায় ফিরে যেতে চাই। এরই সাথে বাকি কেউ কেউ তাদের আসল দুনিয়ায় ফিরে যেতে চায়। কিন্তু যেই 2 বন্ধুকে আমরা জেলে দেখেছিলাম, অর্থাৎ ইয়াবার জেমস, তারা এখানেই থাকতে চাই। তো সবার বক্তব্য নেওয়া হয়েছে, এখন প্রতিদান দেওয়ার পালা। কিছুক্ষণ পর আমরা সেই সময়টা দেখতে পাই যখন আতশবাজি হচ্ছে, যেখানে কারুবে আরিসুকে তার কাঁধে তুলে ঘুরিয়ে দিচ্ছে আর ছোটা ভিডিও করছে। পুরো শহরে তারা হাসি আনন্দ করছে, সাথে তাদের কারণে গাড়ির অ্যাক্সিডেন্টও হয়। তবে এখানে গেমের প্রত্যেক প্লেয়ার উপস্থিত আছে, কেউ নিজের বাড়ি যাচ্ছে, কেউ চাকরিতে, আর কেউ মজা করতে। তখনই 1 সেকেন্ডের জন্য সবাই আতশবাজির মতো কিছু একটা দেখে, যেটা ছিল আসলে মিটিওর শাওয়ার। যদি একটু সহজে বলি, মিটিওর শাওয়ার মানে হলো আকাশ থেকে উল্কাপিণ্ডের বৃষ্টি হওয়া। উল্কাপিণ্ড বলতে আকাশে যে ভাসমান পাথরগুলো থাকে আর কি, যেগুলো দ্রুত পৃথিবীতে এসে পড়ে। সেই সময় ঠিক এমনটাই ঘটেছিল। প্রায় পুরো টোকিও শহর এই উল্কাপিণ্ডের আঘাত পেয়েছিল, সব জায়গা ধ্বংস হয়ে গিয়েছিল, মৃত্যুর মণ্ডলী ছিল চারপাশে, অনেক মানুষ মারা গিয়েছে। তারপর দৃশ্য শিফট হয় হাসপাতালে, যেখানে আমরা আরিসুকে দেখতে পাই, যার এখনই জ্ঞান ফিরেছে। ডাক্তার এসে বলে, আমরা ভাবছিলাম তুমি মারা গেছো, কারণ তোমার শ্বাস প্রশ্বাস আর হার্ট পুরো 5 মিনিট থেমেছিল। আমরা সবে আশা হারিয়ে ফেলেছিলাম। আসলে টোকিওতে যখন মিটিওর শাওয়ার আঘাত করে, তখন সেখানে উপস্থিত সবাই একটা অচেতন অবস্থায় চলে যায়। এই কারণেই এতদিন ধরে তারা গেমগুলো খেলছে এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। এখানে একজন যত বেশি সময় জাগ্রত থাকে, ততটাই সে গেমের শেষ পর্যন্ত বেঁচে থাকে। প্রথম গেমে কয়েকজন প্রতিযোগী শুরুতেই মারা যায়। তাদের অর্থ হলো, যখন উল্কাপিণ্ড আঘাত করে তারা 1 সেকেন্ডের মধ্যে বা এর চেয়ে কম সময়ে মারা যায়। সুতরাং গেমের ভেতরেও তারা দ্রুত মারা যায়। আর যাদের 2 মিনিটের মধ্যে সচেতন মস্তিষ্ক ছিল, তারা হয়তো 8 বা 10টি গেম খেলেছে। আরিসু, যে বায়োনকাটের পুরো গেম জিতে ফেলেছিল, তাই সে পুরো 5 মিনিটের জন্য কোমাতে ছিল, যেটা সেই দুনিয়ায় অনেক দিনের সমান। এরই সাথে সেখানে আমরা চিসিয়া
এবং এই গেমের অন্যান্য সদস্যরাও দেখতে পাই, যেমন কুইনা, যিনি তার মাকে দেখতে পান, ছোট এক ছেলে যার মা বাবা এই দুনিয়ায় জীবিত, এবং আরও অনেক সদস্য। সেখানে আরিসু উসাগির সঙ্গে দেখা করে। সে জিজ্ঞেস করে, আমি কি তোমাকে চিনি? আমাদের কি আগে কোথাও দেখা হয়েছিল? কিন্তু তাদের পুরনো জীবন সম্পর্কে কোনো কিছুই মনে থাকে না। কয়েকদিন পর আমরা দেখি একটা টেবিলের উপর অনেক পাতা ছড়িয়ে আছে। প্রথমে নাম্বার কার্ডগুলো উড়ে যায়, তারপর ফেস কার্ডগুলো, সবশেষে রয়ে যায় জোকারের পাতা। এখন এই জোকারকে, যার মানে হলো খেলা এখনও শেষ হয়নি। তার মানে একটা কার্ডের খেলা বাকি আছে, যেটা না জানি কী লেভেলের হতে চলেছে। আর এই বিশাল সাসপেন্স দিয়ে শেষ হয় সিজন 2। সিজন 3 রিলিজ দিয়েছে কয়েকদিন আগে। তো শ্বাসরুদ্ধকর সিজন 3 নিয়ে দেখা হবে পরের ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।